হ্যালো বন্ধুরা, আমি রুবাইদা, কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের শোনাব একটা অদ্ভুত গল্প, যা আমার স্বামী আর আমার যাকে নিয়ে। বিয়ের পর থেকে শুধু আমি লক্ষ্য করতাম তাদের মধ্যে গভীর মিল, যেন তারা মায়ের পেটের ভাইবোন। আমি কোনোদিন তাদের সন্দেহ করিনি, কারণ আমার স্বামীর উপর আমার ছিল অগাধ বিশ্বাস। কিন্তু একদিন কোনো কিছু কেনার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে আমি এমন একটা দৃশ্য দেখলাম, যা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আমি তখন বিস্ময়ের সাথে ভাবতে লাগলাম, এটা কিভাবে সম্ভব। বন্ধুরা, আমার স্বামী এবং আমার জায়ের মধ্যে কি এমন হয়েছিল, যার কারণে আমার মনে হয়েছিল আমার চোখ কপালে উঠে গিয়েছিল? জানতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। ছোটবেলা থেকেই আমি একটু বেশিই স্বপ্ন দেখতাম, আর আমার স্বপ্নের বেশিরভাগ অংশ জুড়েই ছিল একটি সুন্দর সাজানো গোছানো সংসার আর একজন যত্নশীল জীবনসঙ্গী। কলেজের প্রথম বর্ষেই আমার জীবনে আগমন ঘটে ঠিক সেই রকম একটি ছেলের, যার নাম রাফায়েল প্রকাশ। প্রথম দেখাতেই ছেলেটার উপর কেমন যেন একটা ভালো লাগা কাজ করেছিল। তার বুদ্ধিদীপ্ত চোখ, আত্মবিশ্বাসী হাসি আর কথা বলার অসাধারণ ভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল। আমাদের পরিচয়টা হয়েছিল এক কমন বন্ধুর মাধ্যমে। তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসার গভীর সমুদ্রে ডুব দিয়েছিল, তা আমরা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারিনি। আমাদের কলেজ জীবনের সেই দিনগুলো ছিল সোনালি হরফে লেখা। একসাথে ক্লাস করা, লাইব্রেরিতে পড়া, কফি শপে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া, প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় মাখানো। রাফায়েল শুধু আমার প্রেমিকই ছিল না, ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে আমি আমার সবটুকু ভাগ করে নিতে পারতাম। আমাদের ভালোবাসার কথা দুই পরিবারেই জানাজানি হলে প্রথম দিকে কিছুটা দ্বিধা থাকলেও অবশেষে তারা আমাদের সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছিলেন। দুই পরিবারের সম্মতিতে খুব ধুমধাম করেই আমাদের বিয়ে হয়। আমি কলকাতা ছেড়ে রাফায়েলের হাত ধরে তার সংসারে এসেছিলাম একরাশ স্বপ্ন নিয়ে। নতুন পরিবেশে, নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে আমার একটুও কষ্ট হয়নি, কারণ রাফায়েলের ভালোবাসা আমার জন্য ছিল সবচেয়ে বড় শক্তি। তার পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছিল, বিশেষ করে আমার শাশুড়ি। বিয়ের পর আমাদের সংসারটা ঠিক যেন আমার স্বপ্নের মতোই ছিল। রাফায়েল একজন আদর্শ স্বামী ছিল। তার ব্যবসা বাণিজ্য নিয়ে সে ভীষণ ব্যস্ত থাকত, কিন্তু তার মধ্যেও আমার জন্য তার অফুরন্ত ভালোবাসা আর যত্ন ছিল। তার সব কাজেই একটা মনোযোগ আর একাগ্রতা ছিল, যা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করত। আমাদের ছোট্ট পৃথিবীতে সুখের কোনো কমতি ছিল না, কিন্তু সেই সুখের সংসারে হঠাৎ করেই যেন কালো মেঘের ছায়া পড়তে শুরু করল। বিয়ের মাস 6 পরের কথা। আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, রাফায়েলের আচরণে কেমন যেন একটা পরিবর্তন আসছে। তার সেই আগের উচ্ছ্বাস, আমার প্রতি সেই গভীর মনোযোগ কোথায় যেন হারিয়ে যেতে শুরু করেছে। প্রথম আমি বিশ্বাসটাকে তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো ব্যবসার চাপেই সে এমন করছে, কিন্তু দিন দিন তার এই পরিবর্তনটা আমার কাছে অসহনীয় হয়ে উঠছিল। সে প্রায়শই আমার সাথে খিটখিটে মেজাজে কথা বলত, ছোটখাটো বিষয়ে রেগে যেত। আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হতে শুরু করেছিল, যা আমি কোনোভাবেই ভাঙতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি তার সাথে কথা বলে কারণটা জানার, কিন্তু সে সবসময় বিশ্বাসটাকে এড়িয়ে যেত। এর মধ্যেই আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমার যা নওশাবার সাথে রাফায়েলের মেলামেশাটা কেমন যেন অস্বাভাবিক রকমের বেশি। নওশাবা আমার স্বামীর বড় ভাইয়ের স্ত্রী। প্রথম থেকেই আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু কিছুদিন ধরেই আমি দেখছিলাম রাফায়েল আমার চেয়েও নওশাবার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। সারাদিনে আমার সাথে হয়তো 10 মিনিটও কথা বলার সময় পেত না, অথচ ঘণ্টার পর ঘণ্টা সে নওশাবার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করত। নওশাবা যখন যা বলত, রাফায়েল সেটাই যেন বেদবাক্যের মতো মেনে নিত। এমনকি নওশাবার কথা শুনে সে বেশ কয়েকবার আমার সাথে অকারণেই খারাপ ব্যবহার করেছে।
যা আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছিল। আমার মন বলছিল, কোথাও একটা বড়সড় গডমিল হচ্ছে। আমার সন্দেহটা সত্যি প্রমাণ হতে বেশিদিন সময় লাগল না। একদিন দুপুরে আমি রাফায়েলের জন্য খাবার নিয়ে তার অফিসে গিয়েছিলাম তাকে সারপ্রাইজ দেব বলে। কিন্তু সেখানে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমি দেখলাম রাফায়েলের কেবিনে সে আর নৌশাবা খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। তাদের মধ্যে এমন কিছু ছিল যা দেখে আমার মনে হয়েছিল তাদের সম্পর্কটা শুধু পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই মুহূর্তে আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। আমি কোনো শব্দ না করে সেখান থেকে ফিরে এসেছিলাম। কিন্তু আমার ভেতরটা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, আমাকে এভাবে হতাশ করবে, এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ছিল। আমি সারারাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার চোখের সামনে বারবার সেই দৃশ্যটা ভেসে উঠছিল আর আমার মনের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একদিকে আমার ভালোবাসা, আমার সাজানো সংসার, আর অন্যদিকে আমার স্বামীর এই অপ্রত্যাশিত আচরণ। আমি কি সবকিছু ছেড়ে চলে যাব, নাকি এই পরিস্থিতির মোকাবেলা করব? অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এত সহজে হেরে যাব না। আমি রাফায়েলকে মন থেকে ভালোবেসে তার হাত ধরে এই সংসারে এসেছি। একটা সামান্য ভুলের জন্য আমি আমার ভালোবাসা আর সংসারকে নষ্ট হতে দিতে পারি না। আমি ঠিক করলাম, যে কোনো উপায়ই হোক আমি আমার স্বামীকে নৌশাবার প্রভাব থেকে বের করে আনব এবং আমার সংসারে শান্তি ফিরিয়ে আনবই। আমার এই কঠিন সময়ে আমি পাশে পেলাম আমার কলেজ জীবনের প্রিয় বন্ধু ফাইজুলকে। ফাইজুল ছিল আমার এমন একজন বন্ধু যাকে আমি নির্দ্বিধায় সবকিছু বলতে পারতাম। আমি তাকে ফোন করে আমার জীবনের এই ঝড়ের কথা জানালাম। সব শুনে সে আমাকে সান্ত্বনা দিল এবং আমার পাশে থাকার আশ্বাস দিল। ফাইজুলের সাথে কথা বলে আমি মনের মধ্যে কিছুটা জোর পেলাম। আমি বুঝতে পারলাম এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে না। আমার পাশে এমন একজন বন্ধু আছে যে আমাকে মানসিক শক্তি যোগাবে। আমি মনে মনে একটা পরিকল্পনা সাজাতে শুরু করলাম। এমন একটা পরিকল্পনা যা আমার স্বামীকে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আমার পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল রাফায়েলের মনে আঘাত করা, তাকে বোঝানো যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের দিকে মনোযোগ দেয়া তখন ঠিক কতটা কষ্ট হয়। আর এই পরিকল্পনায় আমার সাহায্যের প্রয়োজন ছিল ফাইজুলকে। আমি তাকে আমার সাথে প্রেমের অভিনয় করার জন্য অনুরোধ করলাম। আমি চেয়েছিলাম রাফায়েল আমাকে আর ফাইজুলকে এমন কোনো ঘনিষ্ঠ মুহূর্তে দেখুক যা তার মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তার ভালোবাসার অহংকারকে নাড়িয়ে দেয়। আমি জানতাম এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা, কিন্তু আমার সংসারকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। ফাইজুল প্রথমে ইতস্তত করলেও আমার পরিস্থিতি বুঝতে পেরে সে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। আর এভাবেই শুরু হলো আমার এক নতুন অধ্যায়ের, আমার সংসার বাঁচানোর এক কঠিন লড়াইয়ের প্রস্তুতি। আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ ছিল লোকচক্ষুর আড়ালে থাকা আমাদের এই মেকি প্রেমকে ধীরে ধীরে প্রকাশ্য রূপ দেওয়া। কাজটা আমার জন্য ভীষণ কঠিন ছিল, যে আমি কোনোদিন রাফায়েল ছাড়া অন্য কোনো পুরুষের দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। সেই আমাকেই এখন অন্য একজনের সাথে প্রেমের অভিনয় করতে হবে। ফাইজুল আমার অস্বস্তিটা বুঝতে পেরেছিল। সে আমাকে বলেছিল, রুবাইদা, মনে করবি আমরা কলেজের কোনো নাটকে অভিনয় করছি। আমাদের উদ্দেশ্যটা সৎ, তাই মনে কোনো অপরাধবোধ রাখবি না। ওর কথায় আমি কিছুটা সাহস পেলাম। আমরা ঠিক করলাম এমন কিছু জায়গায় দেখা করব যেখানে রাফায়েলের পরিচিত কেউ আমাদের দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম দিন আমরা শহরের সবচেয়ে জনপ্রিয় একটা কফি শপে বসলাম। আমি ইচ্ছে করেই এমন একটা টেবিলে বসলাম যেখান থেকে রাস্তার প্রায় সবকিছুই দেখা যায়। আমার ভেতরটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল, কিন্তু আমি বাইরে স্বাভাবিক থাকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের এই লোক দেখানো মেলামেশা খুব দ্রুতই ফল দিতে শুরু করল। একদিন রাফায়েলের এক ব্যবসায়িক পার্টনার আমাদের একসাথে কফি খেতে দেখে ফেলে এবং পরদিন কথায় কথায় সে রাফায়েলকে বিশ্বাসটা জানা। রাতে বাড়ি ফেরার পর রাফায়েলের আচরণে আমি একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করলাম। সে সরাসরি কিছু জিজ্ঞেস না করলেও তার চোখে ছিল একরাশ প্রশ্ন আর চাপা অসন্তোষ। সে অন্যমনস্কভাবে আমার দিকে কয়েকবার তাকাল,
যেন কিছু একটা মেলানোর চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম আমার পরিকল্পনার প্রথম তীরটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। তার এই সামান্যতম প্রতিক্রিয়া আমার মনে এক অদ্ভুত সাহস জুগিয়েছিল। আমি ঠিক করলাম, এই অভিনয় আমাকে চালিয়ে যেতে হবে, আরও নিখুঁতভাবে। কারণ এই সামান্য ঈর্ষাই হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে আনার প্রথম ধাপ। এরপর থেকে আমি বাড়িতেও আমার অভিনয়ের একটা অংশ চালু রাখলাম। রাফায়েল যখন বাড়িতে থাকত, আমি ইচ্ছে করেই ফাইজুলকে ফোন দিতাম এবং ফিসফিস করে কথা বলতাম, যেন খুব গোপন কোনো আলাপ করছি। প্রায়শই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসতাম, যা দেখে রাফায়েলের কপালে চিন্তার ভাঁজ পড়ত। সে যে আর চোখে আমার সব কার্যকলাপ পর্যবেক্ষণ করছে, তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম। যে মানুষটা কিছুদিন আগেও আমার অস্তিত্বকে প্রায় উপেক্ষা করত, সেই এখন আমার ছোট ছোট আচরণেও নজর রাখছে। তার এই পরিবর্তনটা একদিকে যেমন আমাকে আনন্দ দিচ্ছিল, তেমনি অন্যদিকে আমার ভয়ও করছিল। আমি জানতাম আমি একটা ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছি। এই খেলা যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমার সাজানো সংসারটা চিরদিনের জন্য পুড়ে ছাই হয়ে যেতে পারে। আমাদের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল রাফায়েলের সামনে আসা। একদিন সন্ধ্যায় আমি ফাইজুলকে বললাম আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যেতে, আমাদের পরিকল্পনা মতোই। ফাইজুল যখন আমাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে সৌজন্যমূলক বিদায় জানাচ্ছিল, ঠিক তখনই রাফায়েল বারান্দায় এসে দাঁড়াল। মুহূর্তের জন্য আমার হৃৎপিণ্ডটা যেন ধক করে থেমে গিয়েছিল। রাফায়েল কয়েক সেকেন্ড আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে ছিল অবিশ্বাস আর তীব্র ক্রোধের এক মিশ্র অনুভূতি। আমি স্বাভাবিক থাকার অভিনয় করে বাড়ির ভেতরে চলে এলাম। সেদিন রাতে আমাদের মধ্যে প্রথম এই বিষয়ে কথা হল। রাফায়েল শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, ছেলেটা কে? আমি খুব শান্তভাবে জবাব দিলাম, আমার একজন পুরনো বন্ধু। আমার এই সংক্ষিপ্ত এবং রহস্যময় উত্তরটা তার সন্দেহের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছিল, যা আমি তার চেহারা দেখেই বুঝতে পারছিলাম। সেই রাতের পর থেকে রাফায়েলের আচরণে একটা বড় পরিবর্তন আসল। তার সেই উদাসীনতা আর অবহেলার জায়গায় এখন স্পষ্টতই অধিকারবোধ আর ঈর্ষা প্রকাশ পাচ্ছিল। সে এখন আর আমার সাথে আগের মতো খারাপ ব্যবহার করত না, বরং সারাক্ষণ একটা চাপা অস্থিরতার মধ্যে থাকত। সে বারবার আমার ফোনটা হাতে নেওয়ার চেষ্টা করত, আমার দিনের কার্যকলাপ সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করত। তার এই পরিবর্তন দেখে আমি মনে মনে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। যে মানুষটা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে আবার আমার দিকে ফিরছে, যদিও সেটা সন্দেহের কারণেই হোক। আমি জানতাম তার এই ঈর্ষাকেই আমার ভালোবাসার অস্ত্রে পরিণত করতে হবে। তবে আমার এই পরিকল্পনার কথা নৌশাবার কান পর্যন্ত পৌঁছাতে বেশি দেরি হল না। সে হয়তো রাফায়েলের এই পরিবর্তনটা লক্ষ্য করেছিল এবং এর কারণটাও আঁচ করতে পেরেছিল। সে আগের চেয়েও বেশি করে রাফায়েলের কান ভাঙানোর চেষ্টা করতে লাগল। আমি আড়াল থেকে বারবার শুনেছি, সে রাফায়েলকে বলছে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কলকাতার মেয়েরা এমনটাই হয়, ওদেরকে বিশ্বাস করতে নেই। দেখ, এখন আমার কথাই সত্যি হলো তো। নৌশাবার এই কথাগুলো রাফায়েলকে আমার বিরুদ্ধে আরও বেশি উস্কে দিচ্ছিল। একদিকে রাফায়েলের সন্দেহ আর অন্যদিকে নৌশাবার কুমন্ত্রণা, আমি যেন একটা সাঁড়াশির চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম। মাঝে মাঝে আমার ভীষণ একা লাগত। মনে হতো আমি একাই একটা বিশাল যুদ্ধের মোকাবেলা করছি। আমার এই পরিকল্পনার ফল কি হবে তা নিয়ে আমি প্রায়শই দ্বিধায় ভুগতাম। যদি রাফায়েল আমার উদ্দেশ্যটা ভুল বোঝে, যদি সে আমাকে চিরদিনের জন্য পর করে দেয়, এই ভয়গুলো আমাকে কুঁকড়ে খেত। এমন সময়ে ফাইজুলি আমার পাশে এসে দাঁড়াত। সে আমাকে বোঝাত, ভেঙে পড়িস না রুবাইদা, তুই তোর সংসারকে বাঁচানোর জন্য লড়ছিস, তোর উদ্দেশ্য মহৎ, তাই দেখবি শেষ পর্যন্ত তোরই জয় হবে। বন্ধুর এই কথাগুলো আমাকে নতুন করে শক্তি যোগাত, আমাকে আমার লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করত। আমি আর ফাইজুল মিলে আমাদের পরিকল্পনার শেষ ধাপের জন্য প্রস্তুত হলাম। আমরা সিদ্ধান্ত নিলাম, এবার এমন একটা কিছু করতে হবে যা রাফায়েলকে সরাসরি প্রভাবিত করে, যা তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমরা ঠিক করলাম, শহরের এমন একটি নামকরা রেস্তোরাঁ ডিনারে যাব, যেখানে রাফায়েল প্রায়শই তার ব্যবসায়িক ক্লায়েন্টদের নিয়ে যায়।
আমি ইচ্ছে করেই ডাইনিং টেবিলে রেস্তোরাঁর বুকিং কনফার্মেশনের মেসেজটা আমার ফোনে খুলে রেখে দিলাম, যাতে রাফায়েলের চোখে পড়ে। আমার অনুমানই সত্যি হল। সন্ধ্যায় অফিস থেকে ফিরে রাফায়েল ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে ফেলে। তার মুখটা এক মুহূর্তে কঠিন হয়ে গেল। আমি বুঝতে পারলাম, ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ছিল সেই চূড়ান্ত মুহূর্তের, যখন আমাকে আমার ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হবে। রেস্তোরাঁর উজ্জ্বল আলো আর হালকা সঙ্গীতের আবহে আমি ফাইজুলের সাথে বসেছিলাম, কিন্তু আমার ভেতরটা এক অজানা আশঙ্কায় কাঁপছিল। বাইরে থেকে আমাদের দেখলে যে কেউ ভাববে আমরা দুটি মানুষ একে অপরের প্রতি মুগ্ধ হয়ে আছি। ফাইজুল আমার স্নায়বিক চাপ কমানোর জন্য হালকা রসিকতা করার চেষ্টা করছিল, কিন্তু আমার কান পড়েছিল রেস্তোরাঁর প্রবেশপথের দিকে। আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ ছিল শুধু রাফায়েলের আগমনের অপেক্ষায়। আমি জানতাম, আজ রাতের এই অভিনয় আমার আর রাফায়েলের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, যেন তিনি আমাকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেন, যেন আমার উদ্দেশ্য সফল হয়। অবশেষে সেই মুহূর্তটা এলো। রেস্তোরাঁর কাচের দরজার উপাশে আমি রাফায়েলকে দেখতে পেলাম। সে সম্ভবত কোনো ব্যবসায়িক মিটিংয়ের জন্যই এসেছিল। ভেতরে প্রবেশ করে তার চোখ দুটো অভ্যাসবশতই চারপাশটা জরিপ করে নিচ্ছিল। আর ঠিক তখনই আমাদের টেবিলের উপর এসে তার দৃষ্টি আটকে গেল। আমি দেখলাম, এক মুহূর্তের জন্য তার পুরো পৃথিবী যেন থেমে গেছে। তার মুখে ছিল রাজ্যের বিস্ময় আর তীব্র এক যন্ত্রণা। সে স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সেই চাহনিতে যে পরিমাণ কষ্ট আর অবিশ্বাস ছিল, তা আমার মনের ভেতরটা তীরের মতো বিদ্ধ করল। আমার ইচ্ছে করছিল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলি, যা দেখছ তা সব সত্যি নয়, এ শুধু তোমার জন্যই সাজানো এক নাটক। কিন্তু আমাকে আমার আবেগকে দমন করতে হল। আমার পরিকল্পনার শেষ পর্যন্ত আমাকে যেতেই হবে। রাফায়েল তার মিটিংয়ের কথা ভুলে গিয়ে একটা কোণার টেবিলে গিয়ে একা বসে পড়ল। তার দৃষ্টি একবারের জন্যও আমাদের টেবিল থেকে সরেনি। সে এক দৃষ্টিতে আমাদের দেখছিল, আর তার সেই চাহনি আমার ভেতরটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। আমি ফাইজুলকে ইশারায় ব্যাপারটা জানালাম। ফাইজুল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরও স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আমরা ইচ্ছে করেই হাসাহাসি করে কথা বলতে লাগলাম। আমি লক্ষ্য করলাম, আমাদের হাসির শব্দে রাফায়েলের হাত দুটো টেবিলের নিচে শক্ত হয়ে মুঠো হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দেওয়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ, তা আমি সেই মুহূর্তে উপলব্ধি করছিলাম। আমার চোখে পানি চলে আসতে চাইছিল, কিন্তু আমি অতিকষ্টে তা সংবরণ করে রেখেছিলাম। আমার জীবনের সবচেয়ে কঠিন অভিনয়টা আমি সেদিন করে যাচ্ছিলাম। আমাদের এই মেকি প্রেমের দৃশ্যটা যে রাফায়েলের মনে কী পরিমাণ ঝড় তুলেছিল, তা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার চেহারায় রাগ, অভিমান আর অসহায়ত্বের এক করুণ মিশ্রণ ফুটে উঠেছিল। যে মানুষটা আমাকে অবহেলা করে অন্যের কথায় উঠতবসত, আজ সেই মানুষটাই আমার সামান্য মনোযোগ পাওয়ার জন্য কতটা কাতর, তা ভেবে আমার যেমন কষ্ট হচ্ছিল, তেমন এক ধরনের জেদও কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম, আমার পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে। রাফায়েলকে তার ভুলটা বোঝানোর জন্য, আমার প্রতি তার হারানো ভালোবাসা ফিরিয়ে আনার জন্য এইটুকু কষ্ট তাকে পেতেই হবে। এই যন্ত্রণার আগুনই তার মনের সব দ্বিধা আর অন্যের প্রতি আকর্ষণকে পুড়িয়ে শেষ করে দেবে বলে আমার বিশ্বাস ছিল। রেস্তোরাঁ থেকে আমরা বেশিক্ষণ বসিনি। ওই অস্বস্তিকর পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য আমি ছটফট করছিলাম। ফাইজুল বিল মিটিয়ে দিলে আমরা বেরিয়ে এলাম। আমি একবারের জন্য ঘাট ঘুরিয়ে রাফায়েলের দিকে তাকালাম। দেখলাম, সে তখনও সেভাবেই বসে আছে, পাথরের মূর্তির মতো। তার চোখের দৃষ্টি অনুসরণ করছিল আমাকে, যতক্ষণ না আমি তার দৃষ্টির সীমানার বাইরে চলে গেলাম। গাড়িতে বসে আমার আর কোনো কথা বলার মতো মানসিক অবস্থা ছিল না। ফাইজুল আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুধু বলল, সাহস হারাস না, যা করছিস তোর সংসারের ভালোর জন্যই করছিস। আমি শুধু নীরবে মাথা নাড়লাম। বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সময় আমার পা দুটো যেন আর চলছিল না। আমি জানতাম ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে। বাড়ির ভেতরে ঢুকতেই আমি দেখলাম ড্রয়িং রুমের আলো জ্বলছে।
আর সোফায় গম্ভীর মুখে বসে আছে রাফায়েল। তার সামনে টেবিলে রাখা পানির গ্লাসটা কাঁপছে, হয়তো তার হাতের কাঁপুনিতেই। আমাকে দেখামাত্রই সে উঠে দাঁড়াল। তার চোখে আগুন জ্বলছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। সে কোনো ভূমিকা না করে সরাসরি প্রশ্ন করল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তার এই শান্ত অথচ কঠিন কণ্ঠস্বর আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। আমি কোনোমতে ঢোক গিলে উত্তর দিলাম, বলেছিলাম তো, এক বন্ধুর সাথে ডিনারে গিয়েছিলাম। আমার উত্তর শুনে তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল, যা আমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি বুঝতে পারছিলাম, এই সেই চূড়ান্ত মুহূর্ত, যার জন্য আমি এতক্ষণ ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। রাফায়েলের এই শান্ত রূপটা ঝড়ের আগের থমথমে পরিবেশের কথাই মনে করিয়ে দিচ্ছিল। আমি আরও লক্ষ্য করলাম, সে আমার সাথে কথা বলার মাঝে কয়েকবার নওশাবার সাথে ফোনে কথা বলেছে। নিশ্চয়ই নওশাবা তার মাথায় আমার বিরুদ্ধে আরও উস্কানি দিয়েছে, তাকে আরও উত্তেজিত করে তুলেছে। রাফায়েল আমার দিকে কয়েক পা এগিয়ে এলো। তার চোখের দিকে তাকানোর সাহস আমার হচ্ছিল না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার হৃদয়ের ধুকপুকানি আমার নিজের কানেই যেন হাতুড়ির শব্দের মতো বাজছিল। রাফায়েল আমার সামনে এসে দাঁড়াল। তার নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে এমন এক কণ্ঠে কথা বলল, যা আমি আগে কোনোদিন শুনিনি। তার কণ্ঠে রাগ ছিল, কষ্ট ছিল, আর ছিল একরাশ অভিমান। সে আমাকে আলতো করে তার দিকে ঘুরিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, আমার সাথে অভিনয় করাটা এবার বন্ধ করবে? রুবাইদা, আমি শুধু শেষবারের মতো সত্যিটা জানতে চাই, কেন করলে এমনটা আমার সাথে? কে ওই ছেলেটা? তার এই প্রশ্নে আমার চোখের বাঁধ ভেঙে গেল। আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। আমার পরিকল্পনার সবচেয়ে কঠিন পর্বের মুখোমুখি আমি এসে দাঁড়িয়েছিলাম, যেখানে একটা ভুল আমার সবকিছু শেষ করে দিতে পারে। রাফায়েলের প্রশ্নে আমার ভেতরটা জমে থাকা সব কষ্ট, অভিমান আর কান্না যেন এক নিমিষে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি ফোপাতে ফোপাতে তার চোখের দিকে তাকালাম, যে চোখে আজ এত প্রশ্ন, এত যন্ত্রণা। আমি তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, আমার কথা ছাড়ো রাফায়েল, তুমি বরং নিজের কথা বলো। আজ রেস্তোরাঁ আমাকে অন্য একটা ছেলের সাথে হাসতে দেখে, কথা বলতে দেখে তোমার ঠিক কেমন লাগছিল? বলো, কেমন লাগছিল তোমার? আমার এই অপ্রত্যাশিত প্রশ্নে সে কিছুটা থতমত খেয়ে গেল। তার রাগান্বিত চেহারাটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার সেই নীরবতাই ছিল তার ভেতরের সব তোলপাড়ের সাক্ষী। আমি তার নীরবতাকে পুঁজি করে বলে চললাম, বুকটা ফেটে যাচ্ছিল, তাই না? মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে এতটা ঘনিষ্ঠভাবে দেখে সহ্য করতে পারছিলে না, তাই তো? যে তীব্র যন্ত্রণা আর অপমান আজ তুমি কয়েক ঘন্টা ধরে ভোগ করছ, আমি গত কয়েক মাস ধরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সেই একই যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। রাফায়েল, এই কথাটুকু বলতেই আমার কণ্ঠস্বর ধরে এলো। আমি একটু দম নিয়ে আবার বললাম, তুমি যখন আমাকে এই ঘরে একা ফেলে রেখে নওশাবার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে, যখন তার একটা কথাই তোমার কাছে আমার সব আকুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত, তখন আমারও ঠিক এমনই লাগত। তুমি আমার স্বামী, অথচ আমি তোমার জীবনে একজন বাইরের লোকের মতো হয়ে গিয়েছিলাম। আমার কথাগুলো যেন এক একটা ধারালো চাবুকের মতো রাফায়েলের আত্মসম্মানে আঘাত করছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম, সে আমার কথার গভীরতা উপলব্ধি করার চেষ্টা করছে। আমি তাকে জানালাম যে ফাইজুল আমার একজন নির্দোষ বন্ধু ছাড়া আর কিছুই নয়। সে শুধু আমার অনুরোধে আমাকে সাহায্য করতে এসেছিল। আমার উদ্দেশ্য তাকে ঠকানো ছিল না, বরং তাকে একটা আয়না দেখানো ছিল, যে আয়নায় সে নিজের আচরণের প্রতিবিম্ব দেখতে পাবে। আমি কান্না জড়ানো কণ্ঠে বললাম, আমি তোমাকে হারাতে চাইনি রাফায়েল, আমি তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি বুঝো, নিজের কাছের মানুষটা যখন অবহেলা করে অন্যের দিকে ঝুঁকে পড়ে, তখন কতটা ভেঙে চুরে যেতে হয়। আমি আমার সেই পুরনো রাফায়েলকে ফিরে পেতে চেয়েছিলাম,
যার পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না। আমার এই স্বীকারোক্তির জন্য রাফায়েল হয়তো প্রস্তুত ছিল না। তার পূর্বের ধারণা আর অন্যের দেওয়া নেতিবাচক ধারণা তাকে সহজে সত্যিটা মেনে নিতে দিচ্ছিল না। সে কিছুক্ষণ চুপ থেকে রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, নিজের দোষ ঢাকার জন্য তুমি এখন গল্প বানাচ্ছ, তাই না? তুমি আমাকে বোকা ভাবো? একটা বন্ধুর সাথে এত মেলামেশা, এত হাসাহাসি, এসব আমি বিশ্বাস করব ভাবলে কি করে? তার এই অবিশ্বাস আমার বুকে শেষ পেরেকটা পুঁতে দিল। আমি বুঝতে পারলাম, তার মন থেকে সন্দেহের বিষটাকে উপড়ে ফেলা এতটা সহজ হবে না। কিন্তু আমি হার মানতে রাজি ছিলাম না। আজ আমাকে এই যুদ্ধের শেষ দেখতেই হবে। আমি এবার আর কাঁদলাম না। চোখের পানি মুছে সোজা হয়ে তার চোখের দিকে তাকালাম। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, গল্প আমি বানাচ্ছি না রাফায়েল। গল্প তো তুমি আর নওশাবা মিলে তৈরি করছিলে। তোমার কি একবারও মনে পড়েনি? গত ঈদে আমি তোমার কাছে একটা শাড়ি চেয়েছিলাম, আর তুমি নওশাবার পছন্দের একটা পোশাক কিনে এনে বলেছিলে, এটা নাকি আমাকে বেশি মানাবে। তোমার কি মনে নেই? আমাদের বিয়ের বর্ষপূর্তির দিন তুমি আমার সাথে ডিনারে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছিলে, কারণ নওশাবার নাকি সেদিন শরীর খারাপ ছিল। এই ছোট ছোট ঘটনাগুলোই আমার মনে প্রশ্ন তৈরি করেছিল। আমার কাছ থেকে তোমাকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছিল। আমার দেওয়া উদাহরণগুলো ছিল অকাট্য, যা সে অস্বীকার করতে পারল না। আমার কথাগুলো শুনে রাফায়েল প্রথমবারের মতো চুপ হয়ে গেল। তার চেহারার রাগ ধীরে ধীরে কমে আসতে লাগল এবং সেই জায়গা নিল এক গভীর আত্মবিশ্লেষণ আর অনুশোচনার ছায়া। যে ঘটনাগুলোকে সে এতদিন স্বাভাবিক বলে এড়িয়ে গিয়েছিল, আজ আমার মুখ থেকে শোনার পর সেগুলোর অন্য একটা দিক তার সামনে উন্মোচিত হল। সে হয়তো প্রথমবারের মতো বুঝতে পারছিল, অজান্তেই সে আমার সাথে কতটা অবিচার করেছে, আমাকে কতটা মানসিক কষ্ট দিয়েছে। রেস্তোরাঁর সেই দৃশ্য আর আমার এই কথাগুলো মিলিয়ে সে হয়তো নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল। ঘরের ভেতর তখন নেমে এসেছে এক ভারী নীরবতা। আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। রাফায়েল ধপ করে সোফায় বসে পড়ল আর দুই হাতে নিজের মুখ ঢাকল। তার কাঁধটা অল্প অল্প কাঁপছিল। আমি জানি না সে কাঁদছিল কিনা, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার ভেতরের সব অহংকার, সব ভুল ধারণা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে আজ নিজের কৃতকর্মের মুখোমুখি দাঁড়িয়েছে, আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার পরিকল্পনার উদ্দেশ্য সফল হতে চলেছে ভেবে আমার মনে এক ধরনের শান্তি কাজ করছিল। কিন্তু তার এই অসহায় অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ পর রাফায়েল মুখ থেকে হাত সরাল। তার চোখ দুটো ছিল লাল, ছলছল করছিল। সে আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকাল, যেখানে রাগ বা অভিযোগের লেশমাত্র ছিল না, ছিল শুধু গভীর অনুশোচনা আর কষ্ট। সে আর কোনো যুক্তি দেখাল না, কোনো প্রতিবাদ করল না। ভাঙা, অপরাধী কণ্ঠে সে শুধু আমার নাম ধরে ডাকল, রুবাইদা। তার এই একটা ডাকেই আমি বুঝতে পারলাম সে তার ভুলটা বুঝতে পেরেছে। তার এই একটা ডাকের মধ্যেই লুকিয়ে ছিল হাজারো না বলা ক্ষমা, হাজারো অনুতাপ। আমার মনে হল, আমার যুদ্ধটা হয়তো শেষ হতে চলেছে। আমি আমার স্বামীকে আবার ফিরে পেতে চলেছি। রাফায়েলের সেই ভাঙা কণ্ঠের একটা ডাক আমার সমস্ত অভিমানকে বরফগুলা নদীর মতো গলিয়ে দিল। আমি দেখলাম তার চোখে অনুশোচনার জল টলমল করছে। সে আমার হাত দুটো ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিও রুবাইদা। আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা কষ্ট দিচ্ছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নওশাবার প্রতি আমার অযাচিত দুর্বলতা এবং তার অতিরিক্ত প্রভাব যে আমাদের সম্পর্কটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল, তা আমি টেরই পাইনি। আজ যখন তোমাকে অন্যের পাশে দেখলাম, তখন আমার হুঁশ ফিরেছে। আমি বুঝতে পেরেছি তোমাকে হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। তার প্রতিটি কথায় ছিল আন্তরিকতার ছোঁয়া, যা আমার হৃদয়কে স্পর্শ করে গেল। তার আন্তরিক ক্ষমা প্রার্থনায় আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। তবে এবার তা কষ্টের নয়, স্বস্তির। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রাফায়েল। আমি কোনোদিনই তোমার উপর রাগ করে থাকতে পারব না। আমি শুধু চেয়েছিলাম তুমি তোমার ভুলটা বোঝো। আমাদের এত সুন্দর একটা সংসার,
এত ভালোবাসা। তুমি সেই সুখের সংসারটাকে সাময়িক মোহে পড়ে সব শেষ করে দিতে চলেছিলে। তাই আমি বাধ্য হয়ে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল আমাদের ঘরটাকে বাঁচানো, ভাঙা নয়। আমার কথা শুনে সে আমাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। বহুদিন পর তার সেই পরিচিত স্পর্শে আমি আমার সব না পাওয়া আর কষ্ট ভুলে গেলাম। সেই রাতে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। শুধু ছিল নীরবতা আর একে অপরের প্রতি আস্থা ফিরে পাওয়ার এক নিরন্তর চেষ্টা। পরদিন সকালে আমি এক নতুন রাফায়েলকে দেখলাম। সে নিজে আমার জন্য চা বানিয়ে নিয়ে এলো। তার চোখে ছিল সেই পুরনো ভালোবাসা আর আমার জন্য গভীর যত্ন। সে আমার পাশে বসে শান্তভাবে বলল, আমি ভাইয়ার সাথে কথা বলবো। নৌশাবা আমাদের সংসারে আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। সে আমার বড় ভাইয়ের স্ত্রী। সেই সম্মান সে অবশ্যই পাবে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে তার কোনো স্থান থাকবে না। এই সংসারটা আমাদের। রুবাইদা, এর ভালোমন্দের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমাদের দুজনের। তার এই দৃঢ় সিদ্ধান্তে আমি বুঝতে পারলাম সে সত্যিই বদলে গেছে। আমাদের সম্পর্কের ভাঙা আয়নাটা ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করল। রাফায়েল তার সবটুকু দিয়ে চেষ্টা করছিল আমার সব কষ্ট ভুলিয়ে দেওয়ার। সে এখন ব্যবসার কাজের ফাঁকেও আমাকে সময় দিত, আমার ছোট ছোট খেয়াল রাখত। আমরা আবার আগের মতো একসাথে হাসতাম, গল্প করতাম। নৌশাবা কয়েকবার চেষ্টা করেছিল আগের মতো আমাদের মধ্যে আসার, কিন্তু রাফায়েল খুব কৌশলে এবং দৃঢ়তার সাথে তাকে বুঝিয়ে দিয়েছিল যে তার সীমানা কোনটা। নৌশাবার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়ে আমাদের সংসারটা আবার তার পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল। আমি আমার সেই ভালোবাসার মানুষটাকে, আমার সেই স্বপ্নের সংসারটাকে আবার ফিরে পেয়েছিলাম। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, ধৈর্য, বিশ্বাস, কৌশল আর ভালোবাসা, এই তিনটি গুণ যদি একটি নারীর মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার স্বামী একদিন না একদিন তার প্রতি আনুগত্যশীল হবেই। এতে কোনো সন্দেহ নাই। যেমনটি হয়েছিল বন্ধুরা আমার জীবনে। তবে সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু কৌশল কাটানো একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।